হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এসকে পাঠশালায়। আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন বিষয়। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নীল বিদ্রোহ। চলো আরম্ভ করি। ভারতে নীল চাষ অতি প্রাচীন। অষ্টাদশ শতকে শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে বস্ত্রশিল্পে প্রভূত অগ্রগতি ঘটে এবং এর ফলে ইংল্যান্ডে নীলের চাহিদা প্রবলভাবে বৃদ্ধি পায়। এ সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি রপ্তানি বাণিজ্যে নীলই হয়ে ওঠে প্রধান দ্রব্য। কোম্পানির প্রত্যময় হস্তক্ষেপে নীল রপ্তানি বাণিজ্যে ভারত বিশ্বে শ্রেষ্ঠ স্থান অধিকার করে। দিল্লি থেকে ঢাকা পর্যন্ত এক বিশাল অঞ্চলে নীল চাষ হতো, তবে বাংলার নীলই ছিল সর্ব উৎকৃষ্ট। 1833 সালে সনদ আইনের মাধ্যমে নীল চাষে কোম্পানির একচেটিয়া অধিকার লুপ্ত হয়। বাংলায় জমিদার গোষ্ঠীও নীল চাষে মুনাফা লুণ্ঠনে নতুন পথের সন্ধান করেন। নীলকর সাহেবেরা মোটা টাকা দিয়ে জমিদারদের কাছ থেকে দীর্ঘ সময়ের জন্য তারা জমি ভাড়া করে নিয়ে তাতে নীল চাষ শুরু করত। প্রথমে তারা ভাড়াটিয়া লোক দিয়েই নীল চাষ করত। তারপরে তারা পরে দেখে যে চাষিদের চাষ করাতে পারলে লাভের সম্ভাবনা বেশি হবে। তাই নীলকর সাহেবেরা নিজের জমিতে যখন নীল চাষ করত তখন তাকে বলা হতো আবাদি বা এলাকা চাষ। চাষিরা যখন আগাম টাকা দিয়ে চাষির জমিতেই নীল চাষ করত তখন তাকে বলা হতো বে এলাকা চাষ। 1815 সালে মধ্য কী হচ্ছে, যশোহর, নদিয়া, পাবনা, খুলনা, ফরিদপুর নীলকুঠিতে একদম ভরে ওঠে। 1830 সালের মধ্যে সমগ্র বাংলায় নীল নীল একদম কুঠি যেন চারিদিকে ছেয়ে যায়। নীলকর সাহেবেরা এমন চুক্তি করত যে চাষিরা তাদের ঋণে বাধা হয়ে থাকত। জমিতে ধান, তামাক ও অন্যান্য শস্যের চাষ অধিকতর লাভজনক হলেও তাতে তাদের কোনো রকম অধিকার ছিল না। ধান চাষ বন্ধ হয়, চাষির ঘরে তীব্র অন্নাভাব দেখা দেয়। নীল চাষে বাধ্য করা বা পরিমাপ নীল আদায়ের জন্য কুঠিয়াল সাহেবেরা দরিদ্র চাষিদের ওপর নানাভাবে অত্যাচার চালাতো। যখন তারা এর প্রতিবাদ করত তারা এর কোনো একটা উপায় পেত না, কারণ দেশের আইন নীলকরদের সাথেই ছিল। ম্যাজিস্ট্রেট পুলিশেরাও ছিল তাদেরই সহযোগী। অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে নীলকরেরাই ছিল যেন দেশের বিচারক। 1830 সালে পঞ্চম ও সপ্তম আইন পাশ করে ঘোষণা করা হচ্ছে যে দাদন নিয়ে নীল চাষ না করলে নীলকরেরা চাষিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। এই সব কিছু যেন তারা একদম অত্যাচারের যেন শিকার হতে থাকে। এই অত্যাচারের বিরোধিতা করতে দেশের শিক্ষিত সমাজ এগিয়ে আসেন। নীলকরদের অত্যাচারের কথা সর্বপ্রথম 1822 সালে সমাচার দর্পণেই প্রকাশিত হয়। তারপরে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা হরিশচন্দ্র মুখোপাধ্যায় নীল চাষিদের অত্যাচারের কাহিনী তুলে ধরেন। এরপর দীনবন্ধু মিত্রের বিখ্যাত নীল দর্পণ নাটকেও এই নীলকর সাহেবদের অত্যাচারের ফলে সোনার বাংলা কেমন ধ্বংস হয়ে গেছিল সে কথাও তুলে ধরা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত এই নাটকটিকেই আবার ইংরেজিতে অনুবাদ করেছিলেন। নীলকর অত্যাচার নিবারণের জন্য সরকার সচেষ্ট হন। অতিরিক্ত অত্যাচারের জন্য সরকার 4 জন কুঠিয়ালকে ব্যবসার লাইসেন্স বাতিল করে দেন। পেন্টিং পঞ্চম আইনের দ্বারা তাদের দমনে সচেষ্ট হন। এরপরেও কৃষকদের কোনো রকম উপকার হয়নি। 1859 সালের শেষের দিকে কৃষ্ণনগরের কাছে নদিয়ার চৌগাছা গ্রামে বিদ্রোহ শুরু হয়। একে একে সমগ্র নদিয়া, পাবনা, ফরিদপুর, রাজশাহী, খুলনা, মালদা, মুর্শিদাবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। চৌগাছায় বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস নীল চাষের বিরুদ্ধে কৃষকদের সংগঠন করেন। কেবলমাত্র দরিদ্র কৃষকরা নয়, যোদ্ধা ছোট ছোট জমিদাররাও এই বিদ্রোহে অংশগ্রহণ করেন। বিদ্রোহের মধ্যে অন্যান্য নেতাও ছিলেন, যেমন মহেশ বন্দ্যোপাধ্যায়, রহিমউল্লাহ, কাদের মৌলানা, পাঁচু শেখ প্রমুখ। শেষ পর্যন্ত 1860 সালে সরকার নীল কমিশন গঠন করেন। 1860 সালে অষ্টম আইনের দ্বারা বলা হয় যে চাষিরা যদি নিজের ইচ্ছা মতো নীল চাষ করতে চায় তাহলে তারা নীল চাষ করতে পারবে, তাদেরকে জোর করে নীল চাষ করানো যাবে না। এইভাবেই বাংলা থেকে নীল চাষ লোপ পায়। তবে ভারতের ইতিহাসে এই বিদ্রোহ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিদ্রোহে যেখানে কৃষক ও শিক্ষিত সমাজ একত্রিত হয়ে এই বিদ্রোহী প্রমাণ করেন যে ঐক্যবদ্ধর কাছে স্বৈরাচার মাথা নত করতে বাধ্য।
আজকে আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে। থ্যাংক ইউ।